প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা। যে জাতি ইতিহাস স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। নতুন বাংলাদেশ যাতে নষ্ট না হয় এবং বিভেদ নয়, ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাইয়ের শহীদ পরিবারের কয়েকজন সদস্য গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচারের লোক এখনও সরকারের বিভিন্ন মহলে আছে, তাদের সঠিক পথে আনতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সামনে আরও অনেক কিছুই হতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। সবাই একসঙ্গে বসাতে, ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস। কাজে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো। এটা মনের বিষয়, এটা কোনো টাকা পয়সার কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না। মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন। এটা হেলায় ফেলে দিলে হবে না। মনে করছে এনে দিয়েছেন, এটা হয়ে গেছে, হয়ে যায় নাই। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে মঙ্গলবার দেশটির দুবাই শহরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় একথা বলেন তিনি বলেন, নির্বাচন দিতে আরও দেরি করলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। দেশের মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল তাদের ফ্যাসিবাদী ব্যবস্থা। আপনি আর দীর্ঘায়িত করেন না, অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন, কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের। জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের অভিযোগে সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। মোহাম্মদ আক্তার আহমেদ জানিয়েছেন, 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন, তবে এটি ইচ্ছেকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
ভেরিফিকেশনের একটা নর্মাল প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদেরকে জানাবেন যে এই তথ্যগুলো সঠিক আছে কিনা, গ্রাহক সব এন্ড থেকে আমরা বলবো হ্যাঁ বা না। কিন্তু এর বাইরেও যদি আরও তথ্য প্রয়োজন হয়, যেমন আপনার বায়োমেট্রিক তথ্য লাগতে পারে, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসের রেকগনিশন, সেই জিনিসগুলো অর্গানাইজেশন ওয়াইজ ভ্যারি করতে পারে। সেই বিষয়গুলো কতটুকু আমাদের ফ্লেক্সিবিলিটি আছে বা কতটুকু আমরা করতে পারবো, সেই বিষয়ে একটা মতবিনিময় সভা আজকে হচ্ছে এবং এটা আরও 2 দিন চলবে। কাজেই আজকেই আনুষ্ঠানিকভাবে এটা শেষ তা না, বরং এই প্রক্রিয়াটা চালমান থাকবে এবং এটার সত্যি কথা বলতে গিয়ে প্রযুক্তির উন্নয়নের প্রেক্ষাপটে এর লিমিটটা, আপার লিমিটটা ডিটারমাইন করা নট ইম্পসিবল বাট ডিফিকাল্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হয়েছে এই যৌথ অভিযান। গতকাল দুপুর পর্যন্ত এই অভিযানে মোট 1308 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে 274 জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে 1034 জনকে। অভিযানের আওতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। যেসব চেকপোস্টে সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। চট্টগ্রাম সহ দেশের বড় শহর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গত 2 দিনে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনু সহ 119 জনকে আটক করা হয়েছে। আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে 5 আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে গত 2 দিনে 61 জনকে আটক করা হয়েছে। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও গতরাতে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 100 গ্রেফতার হয়েছেন। আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের এখানে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। দর্শক, গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। গাজীপুরে যে বিশেষ অভিযান ডেভিল হান্টের দ্বিতীয় দিনে প্রায় 100 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের গ্রেফতারকৃত সংখ্যা 79 জন এবং গাজীপুর জেলা পুলিশ জানিয়েছেন যে 5টি থানায় তারা 21 জনকে গ্রেফতার করেছে। আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাত ঠিক 12টার দিকে কিন্তু শ্রীপুরে মাওনা চৌরাস্তায় তেলিহাটি গ্রামের সিরাজগঞ্জের 6 আসনের এমপিকে আত্মগোপনে থাকা অবস্থায় কিন্তু গ্রেফতার করেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত শুক্রবার যে শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তার প্রেক্ষিতে কিন্তু গাজীপুরের সদর থানায় কিন্তু 239 জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার প্রেক্ষিতে কিন্তু এই গ্রেফতার অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 2 দিনে যে 182 জনকে গ্রেফতার করেছে তারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই গ্রেফতারের কারণে কিন্তু অনেক ধরনের যে নাশকতা হওয়ার সংখ্যা ছিল সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে গাজীপুরে। সব কিছু মিলে বলা যায় যে যৌথ বাহিনীর যে চেকপোস্ট বা তাদের যে এই
ডেভিল হান্ট পরিচালনা করছে সেটি কিন্তু বলা যায় অনেকটাই কিন্তু সফল, জনমনে স্বস্তি ফিরে এসেছে। এই ছিল গাজীপুর থেকে আমার ডেভিল হান্টের সর্বশেষ তথ্য। ধন্যবাদ চঞ্চল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় বিগত 2020 থেকে 24 অর্থ বছরে গৃহীত 17টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 3টি তদন্তে উঠে এসেছে প্রকল্পটি থেকে প্রায় 16.5 কোটি টাকা আত্মসাৎ করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা এরই মধ্যে এলপিআরে চলে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের শীতলক্ষা সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তদন্ত প্রতিবেদনে জড়িত প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজিকে অনুরোধ করা হয়েছে। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিং এমনটা জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না। এবার হজে শিশুদের নেওয়া যাবে না, যদিও শিশুদের বয়স কত হবে তা এখনো জানায়নি সৌদি আরব। সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের হজ চুক্তি সম্পাদিত হয়েছে। সৌদি সরকারের পক্ষে সে দেশের হজ ও উমরা মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের পক্ষে আমি এই চুক্তিতে স্বাক্ষর করি। হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে সৌদি হজ উমরা মন্ত্রণালয় জাদ্দা হজ উমরা সেবা সম্মেলন ও মেলার আয়োজন করে। আমি গত 14 জানুয়ারি এই সম্মেলনে অংশগ্রহণ করি এবং মেলার স্টলসমূহ পরিদর্শন করি। এই অনুষ্ঠানে মুসলিম দেশের ধর্মমন্ত্রী, রাষ্ট্রদূত সহ 87টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই বিষয়গুলো আমরা আলাদা প্রেস বিজ্ঞপ্তি জারি করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এরায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে গত 28 নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চে শুনানি হয়। ওই দিন আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার। তিনি মামলার পেপার বুক, এজাহার, অভিযোগপত্র, জবানবন্দি এবং রায়ের অংশবিশেষ উপস্থাপন করেন। এরপর আদালতের রায় ও যুক্তিতর্ক তুলে ধরেন। শুনানি হয় 2022 সালের 6 জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছায়। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মোহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, গত 3 জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। একই কায়দায় 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। 2টি ট্রাক থেকে 22,000 লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক দুটি। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 12 জনকে। এরা ডাকাতি করে, ছিনতাই করে, এরা ছিনতাইয়ের একটা বড় চক্র। পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি, তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত 2 দিনই আমরা ধরেছি এবং ধরার পরে তাদের দেওয়া তথ্য মতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুর 1:20 দিকে শাহবাগ সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা।
পৌনে 2টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেডের আওয়াজও পাওয়া যায়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পৌনে 2টার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালনকে ঘিরে অচল হয়ে গেছে শাহবাগ ও আশপাশের এলাকা। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা দাবি করেন, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নেমেছিলেন। এতে অনেকে আহত ও গ্রেফতারের শিকার হন। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবি জানান তারা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান আন্দোলনরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের 6 জন প্রতিনিধি। চট্টগ্রামের কোতোয়ালিতে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের 2 জন সহ 3 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আজ ভোর 6:30টার দিকে বলুয়ারদিঘি জাফর সওদাগর কলোনির একটি টিন শেড ঘরে আগুন লাগে। সেখানে থাকা 5টি পরিবারকে অক্ষত উদ্ধার করা হলেও পাশের একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে ইলিয়াস ও পারভিন নামের এক দম্পতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এবার মাই টিভি বিশেষ। যতই দিন যাচ্ছে ততই মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্র। ফেন্সি থেকে শুরু করে নেশাজাতীয় এমন কোনো পণ্য নেই যে বাজারে মিলছে না। বিশেষ করে ফেন্সিডিলের মধ্যে অন্যতম। আর গাঁজা বিক্রি তো রাজধানীতে চলছে দিনে দুপুরে। পিছিয়ে নেই প্রাণঘাতী ইয়াবাও। অস্ত্র হাতে পেলেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক হাসান বিশ্বাস ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। সারা দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রশাসনের নাগের ডগায় বসে অবাধে ফেন্সিডিল, গাঁজা থেকে শুরু করে এমন কোনো ধরনের মাদক নেই যে প্রবেশ করছে না। এরপর ডিলারের মাধ্যমে তা হাত বদল হয়ে চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের হাতে, এরপর চলে যায় যুব সমাজের হাতে। আর এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাচ্ছে অন্ধকার পথে। গোপনে ধারণ করা এই চিত্র দেখে নিশ্চয়ই অনুমান করা সম্ভব আসলে বর্তমান সমাজের অবস্থা কি আর কিভাবে চলছে মাদক বিক্রি। এমন প্রেক্ষাপট এখন সারা দেশে। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ওই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন মাদক মৃত্যুর অপর নাম। তুলে ধরেন মাদক সেবনের ফলাফল এবং ভবিষ্যতে শারীরিকভাবে এর ক্ষতির প্রভাব গড়ে উঠবে। এবং এই জায়গায় পারিবারিক দায়িত্বটা হলো তাদের সাথে সহমর্মিতা, সহযোগিতা মানে এই না যে মাদক দিয়ে সহায়তা করা। তার যে শরীরের সবচেয়ে মস্ত বড় ক্ষতি যেটা হয় সেটা লিভার সিরোসিস, মানে লিভার ড্যামেজ। এবং লিভার ড্যামেজ যখন হয়ে যায় তখন কিডনি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যন্ত্রগুলি আছে সেই জায়গার মধ্যে এটা এফেক্ট করে। এবং এফেক্ট করলে পুরো শরীরেই আলটিমেটলি একটা সমস্যার সৃষ্টি হয়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, নিজস্ব বাহিনী রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, তাই অস্ত্র হাতে পেলেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আমাদের আগে অস্ত্র ছিল না, অস্ত্র এখনও নেই। এই সরকারের আমলেই আমরা অস্ত্র পাবো, এই জন্য একটা নীতিমালা জারি হয়েছে, নীতিমালাটা গেজেটে প্রকাশও হয়েছে। এবং এই নীতিমালার আওতায় আমরা অস্ত্র কিনতে সক্ষম হব। যদি অস্ত্র হাতে পাই আমরা, তখন কিন্তু আমাদের অধিদপ্তরের লোকজন যা এনফোর্সমেন্ট কাজে জড়িত, অর্থাৎ ড্রাইভ দেয়, মাদক ব্যবসায়ী কারবারিদের আটক করে, তাদের মালামাল জব্দ করে, তাদেরকে আইনের মুখোমুখি করে, এই কাজটা আরও জোরদার হবে। শুধু এই তেজগাঁ এলাকা না, তেজগাঁ এলাকা সহ রাজধানী এবং সারা দেশে মাদকে যেন সয়লাভ হয়ে গেছে।
এই থেকে পরিত্রাণ পেতে আপনাকে যেমন সবসময় খোঁজখবর নিতে হবে আপনার প্রিয় সন্তানটি কোথায়, তেমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। আজ 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি বা এমপিএস ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। এতে আরও বলা হয়, গভর্নরের মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া ডক্টর আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন। রোজাকে সামনে রেখে আজ সোমবার থেকে আবারও শুরু হচ্ছে সরকারি সংস্থা টিসিবির ট্রাক সেল কার্যক্রম। এই ট্রাকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর পাওয়া যাবে। নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত 24 অক্টোবর থেকে ঢাকা মহানগরের 50টি ও চট্টগ্রাম মহানগরের 20টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। গত 31 ডিসেম্বরের পর এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। গত 40 দিন বাদে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণন শুরু করল টিসিবি। অন্যান্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অতি দ্রুত শুরু হবে বলেও জানিয়েছে টিসিবি। জাতীয় ঈদগাহ ময়দানে সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর তার জানাজার নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আজ বাদ মাগরিব ময়মনসিংহ দাপুনিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে ময়মনসিংহে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে মোহাম্মদ আব্দুর রউফের মরদেহ দাফন করা হবে।